প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল, সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বলছি, একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম পত্রের অধ্যায় 1 সেল এন্ড ইটস স্ট্রাকচার অর্থাৎ কোষ এবং এর সংগঠন, সেখান থেকে কাইন্ডস অফ সেল কোষের প্রকারভেদ নিয়ে আমি আজকে আলোচনা করব। একটু গুরুত্বের সাথে ক্লাসটা অনুধাবন করার চেষ্টা করবে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই কাইন্ডস অফ সেল কোষের প্রকারভেদ। নাম্বার 1, কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বিষয়ের উপর ভিত্তি করে কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা সোমাটিক সেল মানে দেহকোষ। দেহকোষ দেখো কি বলছে, জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি দেহকোষের উদাহরণ। একটু খেয়াল করো, সোমাটিক সেল দেহকোষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করবে, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে ভাগ করেছে। শারীরবৃত্তীয় কাজ বলতে আমরা কি বুঝি? শারীরবৃত্তীয় কাজ বলতে আমরা যেটা বুঝবো, শরীরের অভ্যন্তরে, এখানে শরীর বলতে আরেকটু যদি খোলাসা করি, ইনসাইড সেল অর্থাৎ কোষের অভ্যন্তরে সংগঠিত যে কোনো ক্রিয়াকলাপ, যেমন মনে করো শ্বসন, সংবহন, এই যে সালোক সংশ্লেষণ, এই জাতীয় কাজগুলো কোষের ইনসাইডে সংগঠিত হচ্ছে। এই কাজগুলি হচ্ছে শারীরতাত্ত্বিক কাজ, ফিজিওলজিক্যাল ফাংশনস। এই ফিজিওলজিক্যাল ফাংশনস বা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যায়। প্রথমত দেহকোষ বা সোমাটিক সেল। দেখো, জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। এই যে আমাদের বডি গঠনকারী কোষকেই সোমাটিক সেল বা দেহকোষ বলা হচ্ছে। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। তোমরা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝেছো। হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বোঝানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর দেখা যাক, চেষ্টা করবো বোঝানোর জন্য। হ্যাপ্লয়েড হচ্ছে এক সেট বা এক প্রস্থ, ডিপ্লয়েড হচ্ছে দুই সেট বা দুই প্রস্থ। এখন এই এক সেট দুই সেটটা আমরা কিভাবে হিসাব করব বা কিভাবে বুঝবো? এটা সচরাচর গ্যামিটিক একক সেট ক্রোমোজোম। গ্যামিটিক কথাটা গ্যামিট থেকে, গ্যামিট মানে জনন কোষ। আমি মানুষকে দিয়ে বোঝাচ্ছি। মানুষের জনন কোষে ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া। সরি, মানুষের দেহকোষ, আমি ভুল বলেছি, আরেকবার কারেকশন দিচ্ছি। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া, এবং এই 23 জোড়া ক্রোমোজোমের অর্ধেক অর্থাৎ 23টি ক্রোমোজোম থাকে জনন কোষে। জনন কোষে যেই পরিমাণ ক্রোমোজোম থাকবে সেটাকে আমরা এক সেট বা হ্যাপ্লয়েড সেট বলি। সুতরাং একটা জীবের যে আবির্ভাব, আমি মানুষের কথায় বলি, জাইগোট থেকে আমাদের আবির্ভাব হয়েছে। সেই জাইগোট বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু। বাবার শুক্রাণুতে ছিল 23টি ক্রোমোজোম, মায়ের ডিম্বাণুতেও ছিল 23টি ক্রোমোজোম। দুটো মিলেই 23 জোড়া ক্রোমোজোম ফিরে এসছে। অর্থাৎ মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া। জোড়া মানে পেয়ার, এই পেয়ারটাই হচ্ছে ডিপ্লয়েড। ডিপ্লয়েড ডিআই মানে ডাবল, মানে দ্বিগুণ। কার দ্বিগুণ? জনন কোষের দ্বিগুণ। অর্থাৎ জনন কোষে সচরাচর আমি বলছি, জনন কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে সেটাকে হ্যাপ্লয়েড সেট বা এক সেট বা এক প্রস্থ ধরা হয়। তার দ্বিগুণ হলে সেটা ডিপ্লয়েড বা দুই প্রস্থ বা ডাবল, জীববিজ্ঞানের ভাষায় ডিপ্লয়েড বলে। সুতরাং ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বললেই তোমরা বুঝবে এটা জনন কোষে যা থাকে তার ঠিক দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিপিট করছি, কোষের প্রকারভেদ। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা দেহকোষ, ইংরেজিতে সোমাটিক সেল। জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র, অঙ্গ হচ্ছে অর্গান, অঙ্গতন্ত্র হচ্ছে অর্গান সিস্টেম গঠনকারী কোষকে দেহকোষ বলে। তোমরা মনে রাখবে, কোষের সমষ্টি কলা বা টিস্যু, কলার সমষ্টি অর্গান বা অঙ্গ, অঙ্গের সমষ্টি হচ্ছে সিস্টেম বা অর্গান সিস্টেম, আমরা বলতে পারি অঙ্গতন্ত্র। জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষে সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। ইতিমধ্যে আমি ডিপ্লয়েডটা ব্যাখ্যা করেছি। মূল, কাণ্ড ও পাতার কোষ, স্নায়ুকোষ, ব্লাড সেল, রক্তকণিকা যেটা বলছি ইত্যাদি হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষের উদাহরণ। নেক্সট স্লাইড দেখো, জনন কোষ বা গ্যামিট বা রিপ্রোডাক্টিভ সেল। দেখো কি বলছে, যৌন প্রজননের জন্য, যৌন প্রজনন সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ পুরুষ এবং স্ত্রী প্রাণী তারা যথাক্রমে
গ্যামিট প্রডিউস করবে, মেল গ্যামিট, ফিমেল গ্যামিট। সেই দু ধরনের গ্যামিট মিলিত হয়ে যে অপত্য সৃষ্টি যে প্রক্রিয়া, ব্লেইংস, প্রোজেনি সৃষ্টি যে প্রক্রিয়া, এটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন প্রজনন। প্রজনন হলো কোন জীবের তারই অনুরূপ অপত্য, নির্মাণ বেবি, অপত্য সৃষ্টি যে প্রক্রিয়া তাকেই বলা হয় প্রজনন। আর যৌন প্রজনন বললে সেক্সুয়াল রিপ্রোডাকশন, অর্থাৎ দুটো গ্যামিট, গ্যামিট দুটোর একটি হবে পুরুষ বা মেল গ্যামিট, অপরটি হবে স্ত্রী বা ফিমেল গ্যামিট। যাই হোক, যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস, তোমরা হয়তো বা মিওসিস পড়েছো, সমস্যা নাই, অধুনা মায়োসিস বলা হয় এবং মায়োসিস বলাটাই যুক্তিযুক্ত, এটার ব্যাখ্যাও আছে। তো যাই হোক, ব্যাখ্যাটা পড়ে দেবো সেল ডিভিশন যখন পড়াবো। যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। এটা আবার কিরকম কথা? ওই যে মায়োসিস প্রক্রিয়ায়, মায়োসিসের ফলে কি হয়? উৎপন্ন অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এটা অর্ধেক হয় কেন? কারণ বাবা এবং মা দুজনে মিলেই সন্তানের জন্ম দেয় এবং মানুষের সন্তান, যার সন্তান, যে প্রাণীর সন্তান তার মতো হতে হবে। এখন যৌন উপায়ে যেহেতু প্রজনন হচ্ছে দুটো প্রাণীর, পুরুষ এবং স্ত্রী প্রাণীর, সেখানে যেহেতু সম্পৃক্ততা থাকছে, তাহলে পুরুষের শেয়ারিং হবে হাফ, স্ত্রীর শেয়ারিং হবে হাফ, এবং দুটো মিলে অপত্য ফুল সেট অর্থাৎ ডিপ্লয়েড সেট ফিরে পাবে। তাহলে মায়োসিস হয় বলেই, জনন মাতৃকোষে মায়োসিস সেল ডিভিশন হয় বলেই সেখান থেকে জনন কোষ, মনে রাখবো আমি, জনন মাতৃকোষ একটা বিষয়, আর একটা হচ্ছে জনন কোষ। জনন কোষ হচ্ছে গ্যামিট বা গ্যামিটিক সেল বা রিপ্রোডাক্টিভ সেল, আর জনন মাতৃকোষ হচ্ছে রিপ্রোডাক্টিভ মাদার সেল। রিপ্রোডাক্টিভ মাদার সেলটাও এক প্রকারের সোমাটিক সেল বা দেহকোষ, কারণ সোমাটিক সেলটাও ডিপ্লয়েড, রিপ্রোডাক্টিভ মাদার সেলটাও ডিপ্লয়েড। খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি যেটা বলছি, যৌন প্রজননের জন্য অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য ডিপ্লয়েড জীব, ডিপ্লয়েড মানুষ ডিপ্লয়েড জীব, কারণ মানুষের সোমাটিক সেলে দুই প্রস্থ, দুই সেট ক্রোমোজোম, অর্থাৎ জনন কোষের ডাবল। মানে মানুষের জনন কোষে ক্রোমোজোম থাকে 23টি, দেহকোষে থাকে 23 জোড়া। ওই 23টিকেই একক সেট বা এক সেট হিসেবে গণ্য করা হয়। তাহলে দেহকোষে যেহেতু জনন কোষের ডাবল, সুতরাং সেটা ডিপ্লয়েড, ডি আই ডাই ইকুয়াল টু ডাবল। ডিপ্লয়েড মানে দুই সেট। তাহলে এই যে সোমাটিক সেল যেমন ডিপ্লয়েড, রিপ্রোডাক্টিভ মাদার সেল তো ডিপ্লয়েড, সেখানে মায়োসিস সেল ডিভিশন হয় বলে হ্যাপ্লয়েড সংখ্যক কোষ উৎপন্ন হয়। হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট, নট হ্যাপ্লয়েড সংখ্যক, হ্যাপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট কোষ তৈরি হয়, যাদেরকে গ্যামিট বা জনন কোষ বলা হয়। সুতরাং হ্যাপ্লয়েড পুরুষ জনন কোষ, হ্যাপ্লয়েড স্ত্রী জনন কোষ মিলিতভাবে জাইগোট, জাইগোটে আবার ডিপ্লয়েড সেট ফিরে আসে, মানুষের ক্ষেত্রে আমি বলছি। অর্থাৎ শুক্রাণু ও ডিম্বাণু জনন কোষের উদাহরণ। জনন কোষ বা গ্যামিট সর্বদাই হ্যাপ্লয়েড। আমি আরেকবার বলছি, দেখো, যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলে। শুক্রাণু ও ডিম্বাণু জনন কোষের উদাহরণ। জনন কোষ বা গ্যামিট সর্বদাই হ্যাপ্লয়েড। আচ্ছা, যাই হোক, শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে আমরা তখন বলেছিলাম দেহকোষ, জনন কোষ। এখন নিউক্লিয়াসের যে সংগঠন, সেটার উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদিকেন্দ্রিক বা প্রাক কেন্দ্রিক। আদি মানে প্রিমিটিভ, প্রিলিমিনারি, প্রাইমারি। প্রাক কেন্দ্রিক এটাও সেম, মানে প্রো মানে আদি প্রকৃতির। অর্থাৎ এই আদি প্রকৃতির কথাটার অর্থ কি, আদি কেন্দ্রিক কথাটার অর্থ কি? এখানে কেন্দ্র বলতে নিউক্লিয়াসকে বোঝানো হচ্ছে। তাহলে নিউক্লিয়াসটাকে আমরা কখন আদি কেন্দ্রিক বলবো, নিউক্লিয়াসটাকে কখন আমরা প্রো বলবো? প্রো শব্দের অর্থ আদি। ক্যারিওটিক কথাটা আসছে ক্যারিয়ন থেকে, ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস, অর্থাৎ যে সকল কোষের নিউক্লিয়াস আদি প্রকৃতির। এই আদি প্রকৃতির কথার অর্থ হলো যে ধরনের কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুসংগঠিত বলতে আমরা কি বুঝবো? সুসংগঠিত বলতে আমরা বুঝবো কোন নিউক্লিয়াসের 4টি উপাদান, বিশেষ করে চারপাশে একটা মেমব্রেন থাকে, আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। মাঝখানে গাঢ় একটা নিউক্লিওলাস থাকে এবং কিছু জেলির মতো সাবস্টেন্স থাকে, জলীয় সাবস্টেন্স, যাদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম, এবং সুতার মতো কিছু স্ট্রাকচার থাকে, যেগুলোকে নিউক্লিয়ার রেটিকিউলাম বা ক্রোমাটিন ফাইবার ম্যাচিউর ফেজে আমরা তাদেরকে বলি ক্রোমোজোম। 4টে গাঠনিক উপাদান থাকবে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রেটিকিউলাম, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। তখনই কেবল নিউক্লিয়াসটি ওয়েল ডেভেলপড বা সুগঠিত, তখন তাদেরকে বলা হবে প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক। কিন্তু যখন এই ধরনের স্ট্রাকচার থাকবে না,
তখন তাদেরকে আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বলা হবে। সেই ক্ষেত্রে ডিএনএটাই শুধু থাকে এবং সেটাই নিউক্লিয়াসের প্রতিনিধিত্ব করে। কোষের সাইটোপ্লাজমে ডিএনএটা ছড়িয়ে থাকে, ডিএনএটাই অবস্থান করে এবং সেই ডিএনএটাকেই মানে নিউক্লিয়াসের মানে প্রতিনিধি হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে ২ ভাগে ভাগ করা যায়। একটি হলো আদিকেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক, আরেকটি হলো প্রকৃত কেন্দ্রিক বা সুকেন্দ্রিক। আদিকেন্দ্রিক যাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, সুকেন্দ্রিক যাদের নিউক্লিয়াস সুগঠিত। সুকেন্দ্রিককে প্রকৃত কেন্দ্রিক বলে, সুকেন্দ্রিক বলে প্রকৃত কোষ বলে। মানে সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ, আর আদিকেন্দ্রিক কোষ বা প্রাককেন্দ্রিক কোষ বা আদি কোষ, অর্থাৎ তাদের নিউক্লিয়াস আদি প্রকৃতির ওয়েল ডেভেলপড নয়, সুগঠিত নয়। আর যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা প্রকৃত কেন্দ্রিক। আরো কথা আছে, সামনের দিকে আগায় দেখো কি বলছে। আদি কেন্দ্রিক বা প্রাককেন্দ্রিক বা আদি কোষ, প্রোক্যারিওটিক সেল। যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, ইয়েস, এমনকি আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণুও থাকে না, তা হলো আদিকোষ। আবরণী বলতে এখানে আমরা ওই যে মেমব্রেনটাকে বোঝাচ্ছি। বিভিন্ন যে সেল অর্গানেলিস আছে, প্রত্যেকটা সেল অর্গানেলিসের কাছে কমনলি সাধারণত সচরাচর ব্যতিক্রম থাকতে পারে বা আছেও, ডিটেইলস পড়া থেকে আরো ক্লিয়ার হবে। আবরণী হচ্ছে মেমব্রেন থাকে, যেমন মাইটোকন্ড্রিয়ার চারপাশে আবরণী আছে বা ক্লোরোপ্লাস্টের চারপাশে আবরণ আছে, নিউক্লিয়াসও একটা আবরণ আছে, নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক সেরকম। যে কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণী বেষ্টিত অন্য কোনো অঙ্গাণুও থাকে না, তা হলো আদিকোষ। আদিকোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে, বুঝতে পেরেছো? যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। কিন্তু সুকেন্দ্রিক কোষের ডিএনএটা ক্রোমোজোমেই থাকে। ক্রোমোজোম বলতে ওই যে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা বলেছি, ক্রোমাটিন ফাইবার যেটা বলছে সেটা, সেটা আবার নিউক্লিয়াসের ভিতরেই থাকে। নিউক্লিয়াসের চারপাশে আবার আবরণ থাকে। সুতরাং একটু পার্থক্য আছে। যে সকল কোষের নিউক্লিয়াস সুগঠিত তারাই সুকেন্দ্রিক, যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা আদিকেন্দ্রিক। আদিকেন্দ্রিক কোষে এই যে ডিএনএ থাকে এবং সেই ডিএনএটা বৃত্তাকার এবং সেটা নন হিস্টোন। নন হিস্টোন অর্থাৎ আদিকোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি মাত্র বৃত্তাকার ডিএনএ থাকে, যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। এরপরের স্লাইডে দেখো, আদিকোষে বৃত্তাকার ডিএনএ। আদিকোষের ডিএনএটা বৃত্তাকার, যা মুক্তভাবে ছড়ানো থাকে, তাকে বলা হয় নিউক্লিয়য়েড। পরীক্ষায় প্রশ্ন হয়, পরীক্ষায় প্রশ্ন হয় নিউক্লিয়য়েড কি, এটা একটু পড়ে নেবা। আদিকোষে বৃত্তাকার ডিএনএ যা মুক্তভাবে ছড়ানো থাকে তার সাইটোপ্লাজমের মধ্যে, সেটাকে বলা হয় নিউক্লিয়য়েড। পরের দিকে আরো ক্লিয়ার হবে। এদের রাইবোজোম 70s প্রকৃতির। রাইবোজোম যখন পড়াবো, আজকে সময় সংক্ষেপ, এখানে এটার ব্যাখ্যা দেওয়ার সুযোগ কম, তোমরা প্রশ্ন করবে না, প্রশ্নের উত্তর পেয়ে যাবে যে নিউক্লিয়য়েড কি, 70s কি, তারপরে 80s দেখবা, এগুলো ক্লিয়ার হবে যখন রাইবোজোম পড়াবো। আবার ডিএনএ যখন পড়াবো সেখানে রেখাকার ডিএনএ, বৃত্তাকার ডিএনএ। প্রোটিন যখন পড়াবো তখন সেখানে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন, এগুলোর ক্ষারীয় প্রোটিন, অম্লীয় প্রোটিন, এগুলোর অ্যান্সার পেয়ে যাবা। সুতরাং অহেতুক প্রশ্ন করার দরকার পড়বে না, আমি ব্যাখ্যা দেব, আমি জানি কোনটার ব্যাখ্যা দিতে হবে। আদিকোষে বৃত্তাকার ডিএনএ যা মুক্তভাবে ছড়ানো থাকে, মুক্তভাবে কোথায় ছড়ানো থাকে? সাইটোপ্লাজমে, তাকে নিউক্লিয়য়েড বলে। এদের রাইবোজোম 70s প্রকৃতির। আদিকোষ দ্বিবিভাজন বা অ্যামাটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। আদিকোষ দ্বারা গঠিত জীব হলো আদিকোষী জীব। উদাহরণ দেখো, মাইক্রোপ্লাজমা, ব্যাকটেরিয়া। এই প্রনাউন্সিয়েশনটা তোমরা ইস্চুরেশিয়া কোলাই হিসেবে পড়ো, ও সায়ানোব্যাকটেরিয়া মানে ব্লু গ্রিন অ্যালগি, অ্যালগি। মনেরা রাজ্যের সব জীবই আদিকোষী। মনেরা কিংডম সম্পর্কে তোমরা জানো। গ্রিক প্রো মানে হচ্ছে বিফোর, বিফোর। ক্যারিয়ন মানে নাট মানে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা। নিউক্লিয়াস মানে ওয়েল ডেভেলপড হওয়ার আগের যে অবস্থা, সেটাই হলো প্রোক্যারিওট বা প্রোক্যারিওটিক সেল। আদিকোষে অবাধ শ্বসন ঘটে। তোমরা অ্যানারোবিক, অ্যারোবিক রেসপিরেশনের কথা জানো। অবাধ শ্বসন আদিকোষে হয়। অধিকাংশ ক্ষেত্রে শোষণ পদ্ধতিতে, অর্থাৎ অ্যাবজর্পশন, অ্যাবজর্ব করে নেয় তারা। তাদের পুষ্টি প্রক্রিয়া, নিউট্রিশন প্রসেস তাদের অ্যাবজর্পশন ওয়েতে ঘটে থাকে। কিছু কিছু ক্ষেত্রে, কতক ক্ষেত্রে ফটোসিনথেসিস প্রক্রিয়ায় পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ তারা ফটোসিনথেটিক ধরনের। নেক্সটে আসো, প্রকৃত কেন্দ্রিক কোষ। ব্যাখ্যাটা আগেই দিয়েছি, যাদের নিউক্লিয়াস সুগঠিত। ওই 4টি বিষয় থাকে সেখানে: নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস্ট, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম অর ক্রোমাটিন ফাইবার। এটা যেটাকে ম্যাচিউর অবস্থায় আমরা ক্রোমোজোম বলছি, ইমেচিউর অবস্থায় আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার। প্রশ্ন হলো কখন বলবো ম্যাচিউর, কখন বলবো ইমেচিউর? কোষ বিভাজনের সময় যখন এই নিউক্লিয়ার রেটিকুলাম গুলো, সুতাগুলো প্রচুর পরিমাণ পানি শোষণ করে, তারা মানে অনেকটা কি হয়ে যায়, লম্বাটে হয়ে যায়, অনেকটা অদৃশ্য হয়ে যায়, তখন তাদেরকে ইমেচিউর বলা হয়। আবার যখন জল বিয়োজন করে, পাক খেয়ে জল বিয়োজন করে, তখন তারা আকারে খাটো হয়, মোটা হয়
এবং মাইক্রোস্কোপে দেখলে স্পষ্টভাবে দেখা যায়, তখন তাদেরকে আমরা ম্যাচিউর ক্রোমোজোম বলতে ম্যাচিউর বলি এবং ক্রোমোজোম হিসেবে আখ্যায়িত করে থাকি। দেখো প্রকৃত কেন্দ্রিক কোষ বা সুকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ। যে কোষে আবরণে বেষ্টিত নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণী বেষ্টিত অন্যান্য অঙ্গাণু থাকতে পারে, যেমন মাইটোকন্ড্রিয়া, পাওয়ার হাউস অফ দ্য সেল, ক্লোরোপ্লাস্ট স্পেশালি প্ল্যান্ট সেলে পাওয়া যায়, গলগি বস্তু বোথ প্ল্যান্ট এন্ড অ্যানিমাল সেলে ফাউন্ড, লাইসোজোম প্রভৃতি থাকে। দুই স্তর বিশিষ্ট একটি আবরণী, নিউক্লিয়ার আবরণী, এটা মনে রাখবা। নিউক্লিয়াসের চারপাশে যে আবরণ তার দুইটা লেয়ার আছে, একটা ইনার একটা আউটার। আউটারটাকে বলা হয় অ্যাক্টোক্যারিওথিকা, ভেতরটাকে বলা হয় এন্ডোক্যারিওথিকা। দুই স্তর বিশিষ্ট একটি আবরণী দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত। কাদের? প্রকৃত কেন্দ্রিক কোষের। প্রকৃত কোষের ক্রোমোজোম লম্বা, মনে রাখবা বৃত্তাকার নয়, দুই প্রান্ত বিশিষ্ট, মানে লম্বা মানে রেখাকার আর কি, দুই প্রান্ত বিশিষ্ট এবং ডিএনএ ও হিস্টোন প্রোটিন, অম্লীয় প্রোটিন, খেয়াল রাখবা, সমন্বয়ে গঠিত। এদের রাইবোজোম এটিএস প্রকৃতির, এটা ব্যাখ্যা করে দেবো। ডিএনএ সূত্রাকার, ওই যে রেখাকার বা সূত্রাকার, এবং একাধিক ক্রোমোজোমে অবস্থিত, কারণ নিউক্লিয়াসে বেশ ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএটা থাকে। কোষ বিভাজন মাইটোসিস ও মায়োসিস প্রকৃতির। এখানে মাইটোসিস সেল ডিভিশনও দেখা যায়, মায়োসিস সেল ডিভিশনও দেখা যায়। ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ ইউ মানে গুড, গুড মানে হচ্ছে ট্রু, এবং ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াস ওয়েল ডেভেলপ মানে সুগঠিত, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত কোষকেই বলা হচ্ছে প্রকৃত কোষ। দেখো নেক্সট রে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তোমাদের বিরক্তির কারণ হব না, কিছু বুঝতে হবে, পড়তে হবে, খেয়াল করো, লেখাপড়ায় থাকো। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষই প্রকৃত উদ্ভিদ কোষ। এই জড় কোষ প্রাচীরটা কিন্তু ইউনিক ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট সেল। জড় কোষ প্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষই প্রকৃত উদ্ভিদ কোষ। শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমস্পার্মস এবং অ্যাঞ্জিওস্পার্মস ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত। জিমস্পার্মকে নগ্নবীজি, অ্যাঞ্জিওস্পার্ম আবৃতবীজি, এগুলো তোমরা জানো, ক্লাস 10 এ পড়েছো। ইত্যাদি সব উদ্ভিদই প্রকৃত কোষ দিয়ে গঠিত এবং সকল প্রাণী কোষ প্রকৃত কোষ। প্রকৃত কোষ দ্বারা গঠিত জীব হলো প্রকৃত কোষী জীব। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। প্রকৃত কোষে সবাদ শ্বসন ঘটে, শোষণ অ্যাবজর্পশন, আত্তীকরণ অ্যাসিমিলেশন এবং সালোক সংশ্লেষণ আত্তীকরণ, বিষয়গুলো আর পরে পরে ক্লিয়ার হবে, পদ্ধতিতে পুষ্টি প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্ভবত প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব হলো, দেখো একটু খেয়াল করো, বঙ্গীয় মরফা পিউবিসেন্স, মনে রাখবে, এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। প্রথম প্রকৃত কোষী এবং এটা সম্ভবত বহুকোষী জীব বঙ্গীয় মরফা পিউবিসেন্স নামক লোহিত শৈবাল, যার ফসিল প্রায় 1200 মিলিয়ন বছরের পূর্বের শিলা থেকে আবিষ্কৃত হয়েছে। বড় স্ট্রিগ্যামিড এবং ছোট্ট পুংগ্যামিড দ্বারা এর যৌন জনন হতো। দেখো আমরা ডিফারেন্সটা পড়ে নেই, প্রিমিটিভ সেল বা প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটার মধ্যে পার্থক্য। দেখো ক্রম 1, 2 এভাবে দিয়েছি। বৈশিষ্ট্য: আদিকোষ, প্রকৃত কোষ, নিউক্লিয়াস, এগুলো আমি জাস্ট পড়ে যাচ্ছি কারণ ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছি। নিউক্লিয়াস অগঠিত, অর্থাৎ এতে কোনো আবরণী ঝিল্লি, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিয়াস থাকে না। ডিএনএ যেখানে থাকে সেই অঞ্চলটাকে নিউক্লিয়য়েড বলতে পরীক্ষায় আসে, খেয়াল করবা। প্রকৃত কোষ নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ একটি ডবল আবরণী, দ্বৈত আবরণী ঝিল্লি দ্বারা, আবরণী ঝিল্লি আর কি, কথাটা হয়তো দ্বিত্ব, আবার আবরণী ঝিল্লিও বলা যায়। দ্বৈত আবরণী বা ডাবল আবরণী ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত অবস্থায় ক্রোমোজোম, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস অবস্থান করে। ডিএনএ দেখো, আদিকোষের ক্ষেত্রে বৃত্তাকার এবং একটি, এতে কোনো হিস্টোন অম্লীয় প্রোটিন থাকে না, তাই একে সত্যিকারের ক্রোমোজোম বলা যায় না। এটা একটু মনে রাখবা, কারণ ডিএনএ মানে কি ডিঅক্সি এবং নিউক্লিক অ্যাসিড, অ্যাসিড মানে অম্ল। ডিএনএ সূত্রাকার, রেখাকার হতে পারে, ওই একই কথা। একাধিক হিস্টোন প্রোটিনের সাথে মিলিতভাবে প্রকৃত ক্রোমোজোম হিসেবে অবস্থান করে। আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য দেখো আরো আছে। আবরণে বেষ্টিত অঙ্গাণু, আবরণে বেষ্টিত কোনো অঙ্গাণু আদিকোষে থাকে না, পরেরটা প্রকৃত কোষ। আবরণে বেষ্টিত অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া ও অন্যান্য অঙ্গাণু থাকে। 4, রাইবোজোম, রাইবোজোম 70s প্রকৃতির, যেটা হলো আদিকোষের ক্ষেত্রে তোমরা লেখার সময় ছকটাতেও আদিকোষ প্রকৃত কোষটা একটু সেপারেট করে লিখো, আমার হেডিং এ হয়তো এখানে একত্র হয়ে গেছে, তবে ধরে নিবা বামেরটা আদিকোষ, ডানেরটা প্রকৃত কোষ। রাইবোজোম 70s প্রকৃতির, রাইবোজোম 80s প্রকৃতির। প্রশ্ন করবা না 70s 80s কি, এটা যখন রাইবোজোম পড়াবো তখনই আমি ব্যাখ্যা করে দেব, আসবে স্টেপ বাই স্টেপ আসবে, কোনোটাই অজানা থাকবে না। সাইটোস্কেলিটন, সাইটোকঙ্কাল সাধারণত আদিকোষে থাকে না, প্রকৃত কোষে থাকে। আরএনএ পলিমারেজ আদিকোষে 1 প্রকার এবং প্রকৃত কোষে 3 প্রকার। আরো আছে দেখো, অপেরন, অপেরন থাকে আদিকোষে, আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হয় অপেরন, প্রকৃত কোষে অপেরন থাকে না। জিনের গঠন, ইন্ট্রন্স নেই আদিকোষে, প্রকৃত কোষে আছে।
এটাও আমরা যখন জেনেটিক্স অ্যান্ড এভোলিউশন পড়াবো, ডিএনএ স্ট্রাকচার পড়াবো, তখন ইন্ট্রন, একজন, এই ধরনের অনেক শব্দ আমি ব্যাখ্যা দেব। কোষ বিভাজন, আদি কোষে মাইটোসিস, প্রকৃত কোষে মাইটোসিসও হতে পারে, মায়োসিসও হতে পারে। শ্বসন, অবাধ শ্বসন, সবাদ। ট্রান্সলেশন, এগুলো আবার তোমরা যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করো সেটা নয়। এখানে ট্রান্সলেশনটা ভিন্ন জিনিস। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়, ডিএনএ এর বিষয়, জেনেটিক্স এর বিষয়। পড়াবো ট্রান্সলেশনটা কি। ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে শুরু হয়। দেখো, প্রকৃত কোষে জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণী কোষের গঠন এক হলেও এদের মধ্যে আবার সামান্য কিছু পার্থক্য রয়েছে। এই জন্য উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটি আলাদা বৈশিষ্ট্যের কোষ। যদি আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ দুটোই প্রকৃত কোষ, বাট এদের মধ্যে কিছুটা ভেরিয়েশন আছে। দেখো, কোষের বাইরে শক্ত, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেলুলোজ নির্মিত। সেলুলোজ কথাটা মনে রাখবা, কোষ প্রাচীর থাকে এবং এটি উদ্ভিদ কোষের একটা অনন্য ক্যারেক্টার। পরিণত কোষে কেন্দ্রে বড় কোষ গহ্বর ও সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্ট থাকে। এটাও কিন্তু উদ্ভিদ কোষের অন্যতম চরিত্র বা বৈশিষ্ট্য। পরিণত কোষের গঠন সাধারণত গোল বা গোলাকার, জিম্বাকার হয়ে থাকে। সঞ্চিত খাদ্য স্বেচ্ছায়, এটা মনে রাখতে হবে, এমসিকিউ। সাধারণত সেন্ট্রোজোম থাকে না, থাকতেও পারে, সাধারণত থাকে না। প্রাণী কোষ দেখো, এদের কোষে কোষ প্রাচীর থাকে না এবং প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবেই না এবং কোষ গহ্বর সাধারণত থাকে না। সাধারণত থাকে না, থাকলেও অতি ক্ষুদ্র আকৃতির, ক্লোরোপ্লাস্ট নেই। কোষের সেন্ট্রোজোম থাকে, সঞ্চিত খাদ্য, চর্বি ও গ্লাইকোজেন। কোষ পরিমাপের বিভিন্ন একক দেখো। সাধারণত কোষ এবং কোষের উপাংশগুলো পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তা হলো মাইক্রোমিটার বা মাইক্রন, সিম্বল দিয়েছে, দেখে নাও, অথবা এবং ন্যানোমিটারও আমরা বলতে পারি। কোষের আয়তন দেখো, কোষের কোনো সুনির্দিষ্ট আয়তন নেই, অধিকাংশ কোষই আণুবীক্ষণিক। সবচেয়ে ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা গ্যালিসাপচিকাম। এই কোষের ব্যাস মাত্র 0.1 মাইক্রোমিটার, যার অপর নাম পিপিএল অর্থাৎ পিউরোনিউমোনিয়া, পিউরো বলা হয়, নিউমোনিয়া লাইক অর্গানিজম। এবং বড় কোষ হলো উটপাখির ডিম। মেজারমেন্টটা দেখো, 17 বাই কত, 12.5 সেন্টিমিটার। এক কোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হলো এসেটাবুলারিয়া নামক শৈবাল, যার দৈর্ঘ্য 5 থেকে 10 সেন্টিমিটার। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি, ভৌমিউরিয়া নিভিয়া নামক গাছের তন্তু, যার দৈর্ঘ্য প্রায় 55 সেন্টিমিটার। এটা মনে রাখবা। মানবদেহের সবচেয়ে লম্বা কোষ হলো মোটর নিউরন, আগে একবার বলেছি প্রথম লেকচারে, যা প্রায় 1.37 1.27 মিটার লম্বা এবং স্পাইনাল কর্ডের গোড়া থেকে পায়ের যে বৃদ্ধাঙ্গুল সেই পর্যন্ত বিস্তৃত। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার, ওজন 1 ন্যানোগ্রাম হতে পারে বা হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক হয়েছে, আজকে আর না। এক ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি এবং সাদরে গ্রহণ করবা, লিখবা সুন্দর করে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবে, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারো। মনে রাখবা, তোমাদের কিছু উপদেশ আমি দিয়েছি, যত পড়ো তত বড়। রিড অল দ্য টাইম, নলেজ রুলস দ্য ওয়ার্ল্ড। যাই হোক, আজকে আর নয়, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এই বলে আমি বিদায় নিচ্ছি।